একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য ২৪-এর গণঅভ্যুত্থান ঘটেনি। যে সংস্কার করলে রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে তেমন সংস্কারের পথ তৈরি করার আহ্বান জানিয়েছে নবগঠিত দল এনসিপি। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে বিএনপি। এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন ও সংস্কার ইস্যুতে ঐক্যমত্য গড়ার লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে। ঐক্যমত্য কতদূর, এই বাস্তবতায় আজ আমরা আলোচনা করব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। ঐক্যমত, সংস্কার ও নির্বাচন, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলজেপি ও মুখপাত্র 12 দলীয় জোট। সে সঙ্গে আরও আছেন ডাক্তার তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডাক্তার তাজনুভা জাবিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আসলে এনসিপি বলেছে, রাষ্ট্রের আমূল সংস্কার অর্থাৎ কাঠামোগত পরিবর্তন, আসলে মোটা দাগে আপনারা কি বোঝাতে চাচ্ছেন যদি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। মোটা দাগে যদি বলতে চাই বা এক কথায়, যে এক ধরনের যে ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা ছিল, যে রাষ্ট্র কাঠামো ছিল, এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো ছিল, সেটার পরিবর্তন ঘটিয়ে এক ধরনের ক্ষমতা কাঠামো করা, যেখানে হচ্ছে ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহি থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, এইটার অন্তর্ভুক্তি করে যে ক্ষমতা কাঠামো মাধ্যমে যেটুকু যে সংস্কারটা দরকার, এটাকে আমরা মৌলিক সংস্কার বলছি। যে আপনি দেখেন, গত 15 বছরের কথাই যদি আমি বলি, যে আমরা বারবার একটা কথা, এই জাতীয় ঐক্যমত্য কমিশন যখন ঈদের পর দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বা বিভিন্ন জায়গায় আমরা যখন আলোচনা করছি, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। আমাদের কিন্তু এই একটা যে বাংলাদেশটা চালায় বলা হয় সংবিধান, কিন্তু সংবিধানটা চালায় হচ্ছে প্রধানমন্ত্রী। এমনভাবে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়েছে যেটা নজিরবিহীন। মানে তার হাতে আইনসভা, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিই দলীয় প্রধান হবেন, তিনিই আইনসভার প্রধান হবেন, মানে সংসদীয় প্রধান হবেন। তো সেক্ষেত্রে যে রাষ্ট্রের যে 3টা অঙ্গ, যে বিচার ব্যবস্থা, আইনসভা এবং নির্বাহী, 3টার মধ্যে যে ভারসাম্য এবং একটা অঙ্গ যে আরেকটা অঙ্গকে জবাবদিহিতা করতে পারবে, এটার কিন্তু কোনো জায়গা থাকে না। যার ফলে যে আপনার যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে বা সাংবিধানিক যে পদগুলো আছে, একদম A to Z সবগুলোতেই দেখা যায় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, এবং আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই হয়ে গেছে যে একদম তৃণমূল পর্যন্ত দেখা যায় প্রধানমন্ত্রী কেন্দ্রিক। তো আমরা এই অবস্থায় কিন্তু এতদিন চলে এসেছে, এবং আপনি যদি সবগুলো সমস্যার যদি মূল খোঁজেন, মানে কেন্দ্র খোঁজেন, আমাদের চিকিৎসা বিজ্ঞানে বলা হয় এসএনওর, ওই সব কিছু কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রীকে। তো আমরা কিন্তু এই ধরনের একটা ফ্যাসিস্ট ব্যবস্থা যে বিগত 2 দশকের বেশি সময় ধরে গড়ে উঠেছে, এবং আমরা বাংলাদেশ জন্মের পর থেকে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দফায় দফায় দেখেছি, এবং বারবার কিন্তু সেটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সামরিক কূ হয়েছে, কিন্তু এটা আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এইবার জুলাই গণ অভ্যুত্থানের পরে যে এতজন শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন, এদের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ যে দেখতে চাই, সেটার হচ্ছে এই মৌলিক সংস্কারটুকু লাগবে, যে প্রধানমন্ত্রীর যে এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা, এবং যেটা এই ক্ষমতা কাঠামোটা কিন্তু সংবিধান দ্বারা স্বীকৃত, এবং এইটার আমরা হচ্ছে সংস্কার চাই। আপনি যদি এইটার সংস্কার না করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জনপ্রশাসন, দুদক, নির্বাচন ব্যবস্থা, এগুলোর যদি আমি সংস্কার করি, কিন্তু সবগুলা নিয়ন্ত্রণ যদি আবার প্রধানমন্ত্রীর কাছে রয়ে যায়, তাহলে কিন্তু আর এই বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাংবিধানিক মৌলিক সংস্কারের কথা বলছেন, সেই মৌলিক সংস্কারের বাস্তবায়ন কে করবে? অন্তর্বর্তী সরকার না পরবর্তী নির্বাচিত সরকার? সংবিধান সংশ্লিষ্ট যেগুলো আছে সেটা কিন্তু আমরা, মানে সংবিধান সংশ্লিষ্ট যে সংস্কার, সেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে সেটা হতে হবে। কিন্তু যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো কিন্তু অনেকগুলোই অধ্যাদেশ জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারও করতে পারেন। এবং এরকম কিন্তু তারা যে ঐক্যমত্য কমিশন যে 6টা প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু এগুলো বলা আছে, যেগুলো সংবিধান সংস্কার করা, মৌলিক সংস্কার করা, সংবিধানে মৌলিক পরিবর্তন আনার এখতিয়ার কিন্তু অন্তর্বর্তী সরকারের নাই, এবং এটা পরবর্তী নির্বাচিত
সরকারেরও কিন্তু নাই। এটার কিন্তু করতে হবে নির্বাচিত গণপরিষদের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কিন্তু সংবিধানের মৌলিক সংস্কার বা পুনর্লিখন বা আপনি যাই বলেন, আবার নতুন একটা সংবিধান যেটাই বলেন, এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই করতে হবে। বাকি সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দিতে প্রস্তুত এনসিপি? এই জাতীয় ঐকমত্য কমিশন, আমি যদি ভুল করে না থাকি, তাদের মেয়াদকাল সম্ভবত 15ই জুলাই পর্যন্ত, এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের যেসব রাজনৈতিক দল 5টা কমিশনের যে স্প্রেডশিট জমা দিয়েছে ওটার উপর ভিত্তি করে কিন্তু দফায় দফায় বসছে। বিএনপি একবার বসেছে, এনসিপি বসেছে, আমি দেখলাম যখন ওয়েট করছিলাম যে 22 তারিখ আবার হচ্ছে বিএনপি বসবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু কাজের অগ্রগতি আছে এবং তারা কিন্তু দ্রুত গতিতেই কাজগুলো আগাচ্ছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এই ঐকমত্যে পৌঁছে যায় তাহলে কিন্তু আমরা আশা করি যে যেই নির্বাচনের যে সময় আমরা শুনছি ডিসেম্বর থেকে জুন, এর মধ্যেই কিন্তু এই সংস্কারগুলো, মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব, এবং এনসিপিও সেটা মনে করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাদাত হোসেন সেলিম, যেমনটি আসলে তাজনুবা জাবিন বলছিল যে সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না, এমন সুপারিশ কিন্তু আমরা দেখেছি যে রয়েছে, সুপারিশ রয়েছে, আমরা দেখেছি যে সংস্কার কমিশন থেকেও রয়েছে এমন সুপারিশ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না, এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও পার্টি প্রধানই সরকার প্রধান। না, দেখুন, আমরা তো এটাতে অভ্যস্ত, একই ব্যক্তিকে সরকার প্রধান এবং আপনার দলের প্রধান হিসেবে আমরা দেখে যেতে অভ্যস্ত। এতে করে খুব সংকটের সৃষ্টি হয় তেমন কোনো কিছু নেই। এবং আপনার দলীয় প্রধান যে আপনার সরকার প্রধানকে নিয়ন্ত্রণ করবে বা সরকার প্রধান দলীয় প্রধানকে নিয়ন্ত্রণ করবে, ব্যাপারটা সেরকম কিছুই নয়। আপনার সরকার প্রধানই হলো যে মূল শক্তির উৎস। সেখানে আমরা ভারতে দেখছি যে সরকার প্রধানের চাইতে দলীয় প্রধান আলাদা ব্যক্তি, কিন্তু সেই দলীয় প্রধানের আলাদা কোনো ভাবমূর্তি অথবা আলাদা কোনো ক্ষমতা নেই। সেখানে প্রধানমন্ত্রী যেভাবে চায়, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে চায়, সেভাবেই ঘটনাগুলো ঘটে। এখন দেখুন, এখন কথা হলো যে আপনার এই যে মানে ফ্যাসিবাদী কাঠামোকে অবলুপ্ত করার জন্য যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে 15 বছর যাবৎ, এবং যারা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল, তারাই তো ফ্যাসিবাদকে প্রথাকে আপনার বিলোপ করার জন্য কাজ করবে। কিন্তু যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা ফ্যাসিবাদকে উপভোগ করেছে, তাদেরকে দিয়ে তো অন্তত আর যাই হোক এই সংস্কার কিছুই হবে না, বুঝছেন না? এবং আপনার যে মানে তাসনুবা যেটা বলেছেন যে প্রধানমন্ত্রীকে মানে অশ্বরিক ক্ষমতা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে কোনো অশ্বরিক ক্ষমতা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী সংবিধানের কাছে জবাবদিহি করতে হয় এবং সংসদে জবাবদিহি করতে হয়। কিন্তু এই ব্যাপারটা মানে ব্যর্থ ঘটেছে শেখ মুজিবের ক্ষেত্রে এবং শেখ হাসিনার ক্ষেত্রে। শেখ মুজিবের ক্ষেত্রে বলা হয়েছে আমরা আইনের শাসন নয়, আমরা মুজিবের শাসন চাই। তার চামচারা, তার সংসদ সদস্যরা, তার দলীয় নেতারা বলেছে এখানে আইনের শাসনের কোনো দরকার নেই, এখানে মুজিবের শাসন চাই। মুজিবের শাসন কায়েম করার জন্য মুজিব কী করেছে, এক ব্যক্তি এবং এক দলে পরিণত করেছে, সংবাদপত্র মানে ব্যান করেছে এবং আপনার সংসদটাকেই একদলীয় সংসদে পরিণত করেছে। গণতন্ত্রের মাধ্যমে সংসদের নেতা নির্বাচন অথবা গণতন্ত্রের মাধ্যমে নেতা পরিবর্তনের কোনো সুযোগ বন্ধ করে দিয়েছে বলেই অস্বাভাবিক পরিণতি বরণ করতে হয়েছে শেখ মুজিব। পরবর্তীতে তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতায় কোনো ভারসাম্য আসেনি, একই ধারা অনুসরণ করে গেছে রাজনৈতিক দল। কিছুটা ভারসাম্য এসেছে পরবর্তীকালে, কারণ 72 সালের সংবিধানে যখন করা হয়েছে তখন আপনার যখন মানে প্রধানমন্ত্রী ক্ষমতা দেওয়া হয়েছে তখন মাথার মধ্যে ছিল শেখ মুজিব প্রধানমন্ত্রী। আবার রাষ্ট্রপতি শাসিত যখন একদলীয় শাসন ব্যবস্থায় তখন কিন্তু মাথায় রাখা হয়েছে যে শেখ মুজিব রাষ্ট্রপতি। সেটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে অনেকটা সংশোধন করা হয়েছে, প্রধানমন্ত্রীকেও কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আপনার 90, 96 এবং 2001 সালে আমরা 3 জন প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু 3 জন প্রধানমন্ত্রী কিন্তু এই ধরনের ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই। 2008 সালের পরে 2010 সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করলো এবং যখন দেখলো যে তার পরিবর্তে কারোই ক্ষমতার মানে বা আসার কোনো সম্ভাবনা নেই, তখন শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট এবং দানবীয় রূপে সে তার নিজকে আত্মপ্রকাশ করেছে। এবং তাকে দানব তৈরি করার পিছনে সেনাবাহিনী, তাকে দানব তৈরি করার পিছনে আমলাতন্ত্র, তাকে দানব তৈরি করার পিছনে রাজনৈতিক দল, তাকে দানব পরিণত করার জন্য আপনার এই যে বিভিন্ন পুলিশ এবং প্রশাসন ইত্যাদি তাকে দানবে পরিণত করেছে। সে মানুষ থেকে দানবে পরিণত হয়েছে এবং সে মানসিকভাবে সাইকোপ্যাথ এবং একটা রক্তপিপাসু শেখ হাসিনা জনগণকে 15 বছর যাবত শাসন নিপীড়ন
নির্যাতন করেছে এবং আমরা সেখান থেকে কিন্তু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে রক্তাক্ত একটা বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু শেখ হাসিনাকে হটিয়েছি। তাই বলে আপনার এই মুহূর্তে যে মৌলিক সংস্কারের কথা, এই জাহানারা বেগম আর নূরজাহান বেগম দিয়ে মৌলিক সংস্কার এই সরকার করতে পারবেন না। আমরা ডক্টর ইউনূসকে একটা অনন্য উচ্চতায় আমরা দেখি এবং দেখতে চাই, কিন্তু তিনি তার যেই আপনার উপদেষ্টা পরিষদ করেছেন সেই উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা মোটেই সন্তুষ্ট নয় এবং এই উপদেষ্টা পরিষদ কোনো সংস্কার করতে পারবেন না, মৌলিক যৌগিক কোনো সংস্কার করতে পারবেন না। যে কারণে আমরা চাই যে একটা ঠিক আছে আপনার একটা সংস্কার কমিটি হয়েছে, 6টা কমিটি হয়েছে, 24টা রাজনৈতিক দলের কাছে তারা তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে, আমরা সেই প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে আমরা আমাদের মতামত দিয়েছি। সেখানে এই মতামতের প্রেক্ষিতে আমাদের সাথে আলোচনা হবে, আমরা যেটা গ্রহণ করা সেটা গ্রহণ করব, যেটা বর্জন করা সেটা বর্জন করব, ঐক্যমত যেটা না হয় সেটা যদি সবাই মিলে ঐক্যমত না হয় তাহলে ঐক্যমত হবে না। তাহলে নির্বাচিত সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। আমি আপনাকে বলি, আমরা যেটাতে ঐক্যমত হব, আমরা একটা চার্টারে স্বাক্ষর করব, আমরা একটা সনদে স্বাক্ষর করব, সনদে স্বাক্ষর করে আমরা নির্বাচনে জনগণের কাছে ভোট চাইব। জনগণ যে দলকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় সেই দল এটা আপনার পালন করতে বাধ্য। এটা অতীতে হয়ে এসছে, পৃথিবীর অন্যান্য উন্নত অনুন্নত দেশে এই ধরনের সম্মিলিত চার্টার গঠিত হওয়ার পরে সেটা কিন্তু পালন করেছে। আমরা বলছি যে সংস্কার, যে মৌলিক সংস্কারটা তো এই সরকার করতে পারবে না। এই সরকার গত 8 মাসে তার কোনো একজন উপদেষ্টা বলতে পারবে না তার মন্ত্রণালয়ে তিনি এই সংস্কারটা করেছেন। জনজীবনে দুর্ভোগ লাঘবে কোনো উপদেষ্টা বলতে পারবেন না যে সামান্যতম কোনো সংস্কার করেছে। সুতরাং এই উপদেষ্টারা সংস্কারের যোগ্য না এবং এই সরকারকে দিয়ে সংস্কার হবে না। যে কারণে আমরা চাই যে যত দুঃসম্ভব একটা দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে সেই দলেই সংস্কার করবে। আমরা একটা ঐক্যমত্যের ভিত্তিতে যেমনটি আসলে তাসনুভা জাবিন বলছিল যে মৌলিক সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারই করে যাক, অন্যদিকে শাহাদাত হোসেন সেলিম বলছিল যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু ভিন্ন ফর্মে বলি। এটার সব কিছুর লক্ষ্য হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, সেখানে সুশাসন থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি দেখেন ঠিক ফ্যাসিবাদী সরকার যেসব ভাবে দেশ চালিয়েছে ঠিক অনুরূপভাবে চলে। আপনি খেয়াল করেন, দেখেন গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন, সেখানে লিখিত আপনার কনস্টিটিউশনও নাই, অথচ দেশটা চলছে। সেখানে রাজাও আছে, রানীও আছে, তারপর রানীর কাছেও কিন্তু আপনার ওত নাই, রানী কিন্তু পার্লামেন্ট ভেঙে দিতে পারে। তারপরেও তারা যেহেতু গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বের শ্রেষ্ঠ, এই জন্য দেশটা কিন্তু চলে। এখন আমাদের দেশে বাইন্ডিংস আসছে, যেমন তাসনিমা বলেছেন, এটা সত্য যে সংবিধানে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী। হ্যাঁ, এখানে রিয়েলাইজেশন আসছে। আপনার 2 বছর আগে বিএনপিও কিন্তু আপনার 31 দফার সংস্কার প্রস্তাব এই সরকারের কাছে জমা দিয়েছে। দেওয়ার পরে সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা। হ্যাঁ, এটা তারা বলেছে, হয়তো আলাপ আলোচনার মধ্যে হতে পারে। কিন্তু আমাদের দেশে যেমন আইনকে অবজ্ঞা করে, তেমন গণতান্ত্রিক চর্চা কারো মধ্যে নাই, এই সরকারের মধ্যেও নাই। আপনি চিন্তা করেন, উদাহরণ দিই, দেখেন আপনি যদি বলেন সংস্কার করবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে। সেই ওতে আমি একজন দাওয়াতি ছিলাম, সেখানে বলেছে এই সংবিধান সমুন্নত রাখার ওত নিয়েছে। তো তাদের তো সংবিধান অ্যামেন্ড করার, সংস্কার করার ম্যান্ডেটই নাই। এই সংবিধান A to Z দাড়ি কমা এই আপনার সমুন্নত রাখবে। 1 2 নম্বর হচ্ছে এনসিপির কথা বলছেন, এনসিপি তো নিবন্ধিত না, এটা তো দল না। যা বসতেছে তাদের সাথে গায়ের জোরে বসতেছে, অথবা তাদের যেহেতু পৃষ্ঠপোষকতায় দল হয়েছে এই জন্য বসতেছে। এই প্রশ্নটার উত্তর নিয়ে আসতে চাই ডাক্তার তাসনুভা জাবিন, গায়ের জোরে আপনারা বৈঠকে বসছেন? না, আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, তারপরে ইলেকশন কমিশনার থেকে আমাদেরকে জানতে চেয়েছে কোন প্রতিনিধি দল আসবে, তারপর আমরা তাদেরকে প্রতিনিধি দলের তালিকা পাঠিয়েছি, তারা আমাদেরকে একটা ডেট টাইম দিয়েছে, একটা প্রপার মিটিং যেভাবে হয় সেভাবেই হয়েছে। এবং আমরা 17 এপ্রিল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। সেই অ্যাপ্লিকেশনটা ইসির কাছেই করতে হবে দল নিবন্ধনের জন্য। আমরা যেহেতু রাজনীতি করতে এসেছি, রাজনৈতিক দল হিসেবেই এসেছি মাঠে, তো আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। ওই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে আমাদেরকে একটা দেখা করার সময় দিয়েছিলেন। আমি আর 2-1টা ব্যাপারে আমি সেলিম সাহেব এবং আমার সহ আলোচকদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মৌলিক সংস্কার
উপদেষ্টাদের দ্বারা হবে না। এখন দেখেন উপদেষ্টারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছে। আমরা কিন্তু দেখছি না যে সংস্কারগুলো করার দায়িত্ব উপদেষ্টাদের। সংস্কারগুলো করার জন্য বেশ কয়েকটা কমিশন হয়েছে এবং আলাদা একটা গোষ্ঠী, আলাদা একটা কমিউনিটি, আলাদা কিছু এক্সপার্ট এটাতে নিয়োজিত। এবং ওই কমিশন উপদেষ্টারা কিন্তু রাজনৈতিক দলের সাথে বসছে না। উপদেষ্টারা কিন্তু ওই যে ধারাবাহিক একটা হাসিনা সরকারের পতনের পরে যে একটা মানে সরকার ভাবে যে একটা নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের যে কাজ, নিয়মিত যেসব দেশ চালানোর জন্য যে কাজ, সেই কাজগুলো কিন্তু অর্থনীতি, বাণিজ্য, আইন শৃঙ্খলা, বিভিন্ন দিকে যেসব কাজ, রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলোকে চালানোর যে কাজ, উপদেষ্টা মণ্ডলী কিন্তু সেগুলো করছে। হ্যাঁ, ব্যর্থতা সফলতা কম বেশি এটা নিয়ে কথা হতে পারে, কিন্তু রাজনৈতিক মহলে আমরা বর্তমান সময় যেটি দেখছি যে নির্বাচনের ক্ষেত্রে এনসিপি আসলে সংস্কার এবং বিচারের শর্ত জুড়ে দিচ্ছে। রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে আপনারা নির্বাচন বিলম্বের পায়তারা করছেন। আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। তাসনুভা জাবিন, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচনের ক্ষেত্রে বিচার ও সংস্কারের শর্ত জুড়ে দিচ্ছে এনসিপি, এবং যেমনটি আসলে ইসির সাথে এনসিপির বৈঠকের পর আজ জানা গেল, সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের ওয়ার্ড বাই ওয়ার্ডের প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচনে যেতে চায় এনসিপি। কিভাবে সম্ভব? আচ্ছা, আপনি বিরতির আগে বলছিলেন যে এই সংস্কার বা বিচারের রোডম্যাপ চাওয়াটা আমাদের এনসিপির দলের জন্য নির্বাচন পেছানোর কোনো পায়তারা কিনা। রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে এরকম অভিযোগ করছে। আচ্ছা, আমি একটু উত্তরটা দিতে চাই। হ্যাঁ, এটা একেবারেই আমরা এটা বারবার বলেছি যে নির্বাচন পেছানোর কোনো পায়তারা বা কোনো ধরনের পরিকল্পনা আমাদের নেই। আমরাও নির্বাচন চাই, কারণ এই সংস্কারগুলো বারবার আমরা বলেছি এই সংস্কারগুলোর আউটকাম হিসেবেই নির্বাচন আসবে। এখন আসেন যে আমরা কিন্তু মৌলিক সংস্কারগুলো কিন্তু প্রথমে অনেকগুলো পৃষ্ঠা আকারে কিন্তু আসে এবং সেটা কিন্তু এখন একটা ফ্রেমের ওয়ার্কের মধ্যে চলে আসছে, মানে একটা ফটো কার্ডের মধ্যেও কিন্তু প্রত্যেকটা সংস্কার কোন বিষয়ে, কোন অনুচ্ছেদে এবং কোন ব্যাপারে, কোন বিষয়ে, বিচারের কোন বিষয়ে, আপিল বিভাগের কোন বিষয়ে, দুদকের কোন বিষয়ে, জনপ্রশাসনের কোন বিষয়ে, নির্বাচন ব্যবস্থার কোন বিষয়ে, সংবিধানের কোন বিষয়ে, কোনটা হলে কি হবে, এগুলো কিন্তু এখন একদম অনেকটা ম্যাথমেটিক্যাল আকারে কিন্তু চলে এসেছে। তো এবং সেইমভাবে আপনি দেখেন বিচারের ব্যবস্থা কথাটাও, যে হারে আমরা নির্বাচন এবং সংস্কারের কথা বলছি বা রাজনৈতিক দলগুলো আলোচনা করছি, আমরা কিন্তু একদম খুব এই মাত্র 15 বছরের, মানে মাত্র 7-8 মাস পার হয়েছে, এখনো কিন্তু বছর পূর্তি হয় না, এরকম জঘন্য একটা রাষ্ট্র মানে স্বৈর শাসনের যুগের অবসানের পর কিন্তু বেশি দিন পার হয় না। আমরা কিন্তু ইতিমধ্যে যে আওয়ামী লীগের হাসিনা ফ্যাসিস্ট হিসেবে, গণহত্যাকারী হিসেবে এবং আওয়ামী লীগের দল হিসেবে গত 15 বছরের যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, এতগুলো ব্যাংকের যে লুটপাট, তো সবকিছু কিন্তু আমরা একদম যেন ভুলে গিয়ে আমরা একটা নির্বাচনের দিকে যেন এগিয়ে যাচ্ছি। আমরা বলছি মৌলিক সংস্কারের পরে, বিএনপি বলছে যে না ডিসেম্বরের মধ্যে, আমরা কিন্তু আলোচনাটা এই কেন্দ্রিক করে ফেলেছি। কিন্তু আমাদের কিন্তু এই যে আইসিটিতে যে মামলাগুলো আছে সেখানের কি অবস্থা, মানে কতদূর মানে আগালো তদন্ত, এটারও যদি আমরা একটা নিয়মিত ব্রিফিং পেতাম, একটা নিয়মিত যদি আমাদের একটা জ্ঞান দেওয়া হতো যে এই বিচার এভাবে আগাচ্ছে, এত তারিখের মধ্যে চার্জশিট হবে, প্রতিবেদন হবে, আমরা কিন্তু ক্লিয়ারলি একটা যে নির্বাচনের যেরকম আমরা রোডম্যাপ দেখছি, এর মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে, সীমানা নির্ধারণ হয়ে যাবে, দল নিবন্ধন হয়ে যাবে, আমরা কিন্তু এরকম নির্বাচনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে কিন্তু দেখছি না। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু একটা এনসিপির না, একটা জাতি হিসেবে পুরো বাংলাদেশেরই কিন্তু মানুষের এই বিচারের দিকে কিন্তু তাকিয়ে আছে। সো এটা কিন্তু আমার মনে হয় শুধু এনসিপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এটা সমান একটা দাবি হওয়া উচিত। হ্যাঁ, বিচার সংস্কার এগুলো দীর্ঘ নির্ধারণ করে কি আসলে বিচার প্রক্রিয়া না, এটাই উত্তর দিচ্ছিলাম যে সংস্কার এবং বিচার কিন্তু অবশ্যই একটা দীর্ঘ, এবং আমাদের এরকম ভঙ্গুর মানে বিচারহীনতার যে সংস্কৃতির যে আছে সেটা পার করে তো খুবই ব্যাপার। কিন্তু আপনি এই এখনকার পরিস্থিতি, গণ অভ্যুত্থানের পরিস্থিতি কিন্তু আপনি সব সময়ের সাথে তুলনা করতে পারবেন না। এখনকার পরিস্থিতি, এখনকার সময়, এখনকার বাংলাদেশ অবশ্যই একটা মৌলিক সংস্কার দাবি করে এবং বিচারের একটা সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে। আমরা কিন্তু নির্বাচন একবারও ডিসেম্বর হলে ডিসেম্বরে, জুনের আগে হলে জুনের আগে, আমরা কিন্তু এই তারিখের মধ্যে বা এই সময়ের আগপিচ করার কোনো কথা একবারও আমরা কিন্তু বলি নাই। আপনি যে বললেন সংস্কারের কথা, এই যে আপনি যদি প্রোগ্রামে
আমার তো সময় নাই, সময় থাকলে আমি অনুচ্ছেদ ধরে ধরে বলতে পারতাম। পরবর্তী অংশে আমরা শুনছি, ফিরবো আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম এ আজিজ, কোন দলের স্বার্থে সংস্কার আটকালে আবারও রাজপথে নামবে জনগণ, এমনটি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার কি কোনো দলের স্বার্থে আটকে যাচ্ছে বলে মনে করেন? সংস্কারের যেসব প্রস্তাব উত্থাপন করা হচ্ছে এগুলো তো আপনার ডিলে করার জন্যই। আমি যেটা বলছি যে গণপরিষদ, দেশ তো আছে, দেশটা মানে কিনা, যারা গণপরিষদ চাইবে তারা তো দেশ মানে কিনা, বাংলাদেশ সেটা মুক্তিযুদ্ধ করে দেশ হয়েছে, সে দেশটা মানে কিনা। আবার সময় নিচ্ছে ছাত্ররা যে সংগঠন করবে, এখন তো সংগঠনের লোক পাচ্ছে না। আমার থানায় শিবিরের লোক দিয়ে সংগঠন করছে। এখন নিবন্ধন পেতে চাইলে আপনার কমপক্ষে 1/3 জেলায় কমিটি লাগবে, আবার উপজেলায় আপনার 200 উপজেলায় কমিটি লাগবে, এবং তার আবার 200 করে সমর্থক লাগবে। এটা তো এখন তো দেখা যায় ছাত্র সংগঠন কিন্তু ছোট হয়ে আসতেছে, কারণ তাদের ভিতরে অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ। এই তো তারাই তো বৈঠক করেছে, রূপায়ণ টাওয়ারে বৈঠক করে তদন্ত কমিটিও করেছে, তাদের নেতাদের বিরুদ্ধে 3 জনের নেতার বিরুদ্ধে তো তদন্ত আসছে, যদিও তারা ডিনাই করেছে, সেটা ভিন্ন কথা। তা আমার কথা হচ্ছে গণপরিষদ যে করা, গণপরিষদ করা এটার ব্যাখ্যা দিচ্ছে গণপরিষদই আবার শেষ পর্যন্ত সংসদে টার্ন নেবে একই ইলেকশনে। শোনেন, ইয়েতে পাকিস্তানের সময় যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন গণপরিষদ হয় আপনার MNA হয়, MP হয়, দুটো হয়। এটা হওয়ার পরে তারাই বসে সংবিধান করে। এখন পর্যন্ত সেটার প্রশ্ন আছে যে তারা তো পাকিস্তানের লোক ছিল, পাকিস্তানের MP ছিল, পাকিস্তানের MNA ছিল। তো এখন আপনি গণপরিষদ করবেন, গণপরিষদ করলে তো আপনার এটার তো ম্যান্ডেট লাগবে, আপনি গণপরিষদ করলে তো হবে না, এটা তো দেশ তো আছে, দেশ তো এটা নতুন করে দেশ তৈরি হয় নাই তো। এখন যদি বলেন যে 5ই আগস্ট নতুন দেশ তৈরি হয়েছে, তাহলে তো আপনার 7.5 কোটি লোকের তো 3 কোটি লোক মেরে ফেলতে হবে। তারা তো ওই দেশ স্বাধীন করেছে, তো আমরা তো ওই দেশ স্বাধীন করেছি, এটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে সংস্কার এটা দরকার। যেমন ধরেন প্রধানমন্ত্রী আপনার সংবিধানের যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ফ্যাসিস্ট হয়, এটা সত্য, আমি লেখাও লিখেছি এটা, যে এটা সংবিধান হয়, তার জন্য তো সংস্কার বসে একান্ত বসে আলোচনা করবে, মানে ম্যান টু ম্যান বসে। সংস্কারের প্রসেসটাই তো রং, এই প্রসেসটাই তো ডিলে করা। আপনি চিন্তা করেন কমিশন করছে সব আমেরিকান সিটিজেন, সে কোনো কথা বাংলাদেশের প্রতি তার আনুগত্য আছে? 2 জন আছে, 2-3 জন আছে। ডুয়েল সিটিজেনশিপ অনেকের আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে। তাদের দিয়ে সংস্কার কেমনে হবে? তাদের এই যে ব্রিটেনের আনোয়ার চৌধুরী অ্যাম্বাসেডর ছিল ব্রিটেনের, আমরা বলবো যে বাংলাদেশি এসে পড়ছে, একটাও তাকে বোমা মারছে, কিন্তু একদিনও কিন্তু বাংলাদেশের পক্ষে না, সে ব্রিটেনের পক্ষেই ছিল, কারণ ওই দেশে ওত নিতে হয়, ওত নিয়ে আনুগত্য হয়। তা আমার এই জন্য বলছি যে হ্যাঁ, নির্বাচন আলটিমেটলি যেতে হবে, কারণ হচ্ছে অন্তর্বর্তী, নামটাই অন্তর্বর্তী, এটা ট্রানজিশনাল সরকার। এখন আপনি এই অজুহাতে ওই অজুহাতে ডিলে করবেন, হয়তো ছাত্র সংগঠন বড় হবে না, এটা দিন দিন ছোট হচ্ছে, ছোট হতেই থাকবে। পয়লা বৈশাখের দিন দেখেন না, মঞ্চ সাজায় বসে আছে, সামনে ক্যামেরাম্যান, সাংবাদিক সহ 30-40 জন দাঁড়ায় আছে। ওটা তো ফর্মাল বৈঠক ছিল, 3-4 দিন আগে ফাংশন দিছে, সো এটা ছোট হয়ে গেছে। এখন আমি তো বললাম আমার থানায় তো লোক পায় নাই, তো সুতরাং এটা তো দেশটাকে এরকম হোস্টেজ। তারপরে ধরেন এটা অন্তর্বর্তীকালীন সরকার, 8 মাসে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাইছে সাহায্যের জন্য, একটা টাকাও আসে নাই। এই যে বিনিয়োগ সম্মেলন হলো না, এখানে 3,100 কোটি টাকা, এটাও আসবে না। IMF এর লোন আটকায় গেছে, 3rd কিস্তি আটকায় গেছে, নানান শর্ত দিয়ে গেছে। তারা বলছে সব ভর্তুকি উঠায় দিতে হবে, দিছে না। সয়াবিনের তেলের ভর্তুকি উঠেছে না, ট্যাক্স টুক্স এগুলো উঠাচ্ছে, তো গ্যাসের দাম বাড়ায় দিছে। তো দেশে ইতিমধ্যে তো বাজার ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো সুতরাং এই সরকার তো যতই বলেন, ইউনূস সাহেব সারা বিশ্বের বিখ্যাত লোক, এতে কোনো সন্দেহ নাই। আমি তার পক্ষে যখন তাকে 6 তলায় উঠায় আর হাঁটে আর নামায়, তখনও আমি 3টা লেখা অনেক রিকোয়েস্ট করে সিনিয়র বলে পুশ করে 3টা লেখা লিখছি। কিন্তু এখন তো দেশটা চলছে না। এবং না, আমি শেষ করি যে যদি ধরেন জুন পর্যন্ত নির্বাচন যায়, এই দেশটা তো ফেল স্টেটের দ্বার প্রান্তে চলে যাবে। ধন্যবাদ জানাচ্ছি।
নির্বাচনকালীন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। ত্রয়োদশ নির্বাচন তাহলে কার অধীনে হবে, অন্তর্বর্তী সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার? দেখুন, আমরা তো একটা অন্তর্বর্তী মানে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চেয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি। 2014 সালে যদি আমরা দলীয় সরকারের অধীনেও নির্বাচনে যেতাম তাহলে কিন্তু বিএনপি বিপুল ভোটে মানে জয়লাভ করতো। কিন্তু নীতিগতভাবে যেহেতু আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, 2014 সালে সেই নির্বাচনকে বিএনপি সহ তার সমমনা প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো বর্জন করেছে। ডক্টর ইউনূস সাহেব যে উপদেষ্টা মণ্ডলী করেছেন, এই উপদেষ্টা মণ্ডলীর অনেক উপদেষ্টার বর্তমান কার্যকলাপে এই সরকারকে আর নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা যায় না। যেমন কি ছাত্রদের দুজন প্রতিনিধি আছেন এবং তাদের যে উপদেষ্টারা কয়েকজন আছেন তারা যে আপনার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছেন, এটা তো প্রমাণ। যে কারণে আমরা বলতে চাই যে হয়তো নির্বাচনের সময় আমাদেরকে আবার নির্বাচনকালীন সরকারের কথা তুলে ধরতে হতে পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে আপনার যে আমি বললাম যে উপদেষ্টা মণ্ডলীর দ্বারা সম্ভব না সংস্কার, তিনি স্বীকার করেছেন যে আপনার আইন উপদেষ্টার একদম এই ব্যাপারে একেবারে ব্যর্থ। আজকে 8 মাসে কিন্তু কোনো বিচারে অগ্রগতি করা যায়নি এবং দিন তারিখ ক্ষণ সময় নির্ধারণ করে বিচারও হয় না। কিন্তু এই যে বিচারটা করতে হবে, এই যে খুনি, ফ্যাসিস্ট, সাইকোপ্যাথ শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, অর্থ লোপাট করেছে, দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বিচারের দায়িত্ব কি শুধুই তত্ত্বাবধায়ক সরকারের? কেন পরবর্তী সরকার আসলে কি বিচার করবে না? পরবর্তী সরকার আসলে কি আওয়ামী লীগের মাথায় তুলে নেওয়া যাবে? বরঞ্চ পরবর্তী সরকার 15 বছরের গুম, খুন, হত্যা, নির্যাতন, লুণ্ঠনের এই কড়া গণ্ডায় আদায় করবে। সুতরাং এই কথা মনে করার কোনো কারণ নাই যে তত্ত্বাবধায়ক সরকার বিচার না করে গেলে পরবর্তী রাজনৈতিক সরকার বিচার করবে না। অবশ্যই বিচার করবে, কিন্তু দুঃখ হচ্ছে এখানে যে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা যারা জুলাই থেকে অগাস্ট পর্যন্ত বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, আমাদের মধ্যে একটা দ্বিমত ভিন্নতা দেখা দিচ্ছে। এই দ্বিমত এবং ভিন্নতা কোনো অবস্থায় কাম্য ছিল না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কোনো না কোনোভাবে, এখানে কয়েকজন অল্প মানে কোটি কয়েকজনের উচ্চাকাঙ্ক্ষা এবং গুটি কয়েকজনের আপনার বিভিন্ন রকমের উস্কানি, এই গুটি অল্প 2-3-4 জন উস্কানি আর 4-5 জনের আপনার উচ্চাকাঙ্ক্ষা, এটার বলি হতে যাচ্ছে সারা জাতি। এবং এই সুযোগে কিন্তু আওয়ামী লীগের মিছিলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের এখনও উচিত হবে যে কি আমরা যেন যারা আছি আন্দোলনের শক্তি, আমরা যারা আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা যারা বুকে রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে নেমেছি, যারা হাজার হাজার শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে এক মঞ্চে বসা দরকার এবং একসাথে আমাদের চিন্তা করা দরকার যে কিভাবে আমরা কতটা সংস্কার আমরা চাই, কতটা সংস্কারের পর আমরা নির্বাচন চাই। যেমন জুন তো কোনো নির্বাচনের সময় নাই, এই এপ্রিলে বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম। সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর এই সময় হলো যে নির্বাচনের সময়, আমরা ওই সময়টাতেই নির্বাচন চাচ্ছি। কোনো বড় কোনো অপরাধ করি নাই আমরা নির্বাচন চাওয়ার জন্য। আর নির্বাচন একটা সরকারের বদলে তো আরেকটা সরকার আসবেই। আমরা একটা সরকারকে অপসারণ করছি কি রাষ্ট্রশূন্যতার জন্য, ওই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, তখন আমরা পাগল হয়ে গিয়েছিলাম যে কোনোভাবে একটা সরকার প্রতিষ্ঠিত হোক। তখন কিন্তু আমরা কিন্তু সরকার প্রতিষ্ঠিত হোক, ডক্টর ইউনূস সাহেবের নাম এসছে, আমরা সবাই সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। কিন্তু যে উপদেষ্টাদের নাম এসছে আমরা তাদের গ্রহণ করি, কারণ তারা কেউ একটা ঢিলও ছোড়ে নেই 15 বছরে। তারা একটা 2-1 লিপ সার্ভিস দিয়েছেন টকশোতে ব্যালেন্স করে। এছাড়া আপনার যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কী অবদান আছে এই গণ অভ্যুত্থানে, আজকের অন্যান্য উপদেষ্টাদের কী অবদান আছে এই গণ অভ্যুত্থানে। সুতরাং তাদের দিয়ে যে আপনার এই যে যারা যে চেতনায় ধারণ করে না, সুতরাং সংস্কার বলেন আর রাষ্ট্র পরিচালনা বলেন কোনো কিছুতে কিন্তু নানামুখী আলোচনা চলছে, আছে বিতর্ক, সেই আলোচনায় আবারও বিরতির সময় হচ্ছে। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। শাহাদাত হোসেন সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম। জি, আমি বলতে চাচ্ছি যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো একটা বিভক্তি রায় মানে এটা বাতিল করেছে এবং সেটাও আপনার প্রায় 26 মাস পরে পূর্ণাঙ্গ রায় দিয়েছে। এর বিরুদ্ধে আপিল হয়েছে, আপিল আদালতের এখন এটা পূর্ণাঙ্গ শুনানির জন্য আছে। আমার মনে হয় পূর্ণাঙ্গ শুনানি করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হলে আবার তত্ত্বাবধায়ক সরকারের মানে সাংবিধানিকভাবে আবার শপথ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন হতে পারে। এটাই একটা উত্তম প্রচেষ্টা আর কি। আর এছাড়া সরকার পদে পদে আপনার ব্যর্থ হবে এই কারণে যে সরকার তো পুরোটাই আওয়ামী দোসরদের উপর নির্ভর করে বসে আছে। এই যে সচিব বলেন বা যারা বলেন তারা তো শেখ হাসিনা একেবারে লেসপেন্সার। তার মধ্যে আমরা আজকে আশ্চর্য হয়েছি যে প্রতিমন্ত্রীর মর্যাদায় কি শফিকুর রহমান নাকি একজনকে যে করেছে যে শেখ হাসিনার একেবারে লেসপেন্সার এবং শেখ হাসিনার আপনার ক্ষমতার সে অংশগ্রহণ করেছে এবং শেখ হাসিনার মানবাধিকার
অধিকার লঙ্ঘনের সমস্ত বিষয়গুলোকে আড়াল করার চেষ্টা করছে। এখন এইসব লোকদেরকে যদি সরকারের অন্তর্ভুক্ত করা হয় তাহলে সরকার তো প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন হবেই, কিন্তু তাদের সংস্কার এবং তাদের রাষ্ট্র পরিচালনা অনেকটাই ব্যর্থ হয়ে যাবে। ডক্টর তাজনুবা জাবিন, গত এক সপ্তাহে কয়েক দফা ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনৈতিক অনৈক্যের এই সুযোগেই কি আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে? ধন্যবাদ। আমি 1 মিনিটে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাইয়ের 2টা জিনিস 30 সেকেন্ডে একটু রেসপন্স করতে চাই। ভাই বলেছেন গণপরিষদ নির্বাচন যে আমরা চাচ্ছি, আমরা দেশ মানি কিনা। বারবার যে এই ছাত্র তরুণদেরকে এই কাঠগড়ায় দাঁড় করানো হয় যে দেশ মানে কিনা, যে ছাত্র তরুণরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং যে একটা গুলি করলে একটা সরে বাকিটি নড়ে না, এইটার গণ অভ্যুত্থানের মূল নীতি বা এটাই ছিল মেইন। সেই ছাত্র তরুণদেরকে দেশ মানে কিনা প্রশ্ন করাটা খুবই অবজেকশনাবল, খুবই আপত্তিকর। আমরা মুক্তিযুদ্ধ ঠিক আপনার যতটুকু ঠিক ততটুকুই আমাদের, এই বাংলাদেশ যতটুকু আপনার ঠিক ততটুকুই আমাদের। শুধু রাজনৈতিক মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, স্বাধীনতা এই ৭১ আমাদের ভিত্তি। আপনি যতটুকু গর্বিত উত্তরাধিকার ঠিক ততটুকুই এই ছাত্র জনতা, এই আমরা এনসিপি ঠিক ততটুকুই গর্বিত উত্তরাধিকার। শুধুমাত্র গণপরিষদ নির্বাচন চাই দেখে রাজনৈতিক যুক্তির ভিত্তিতে আমরা দেশ মানি কিনা, বাংলাদেশ আমাদের কিনা, এই প্রশ্নের সামনে বা এই কাঠগড়ায় দাঁড় করানোটা খুবই আপত্তিকর। আরেকটা হচ্ছে ছাত্র সংগঠন। এনসিপি এখন আর কোনো ছাত্র সংগঠন না, এনসিপি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল। ছাত্র সংগঠক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা পোর্শন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে একটা পোর্শন এসে এখন একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল। এটা কিন্তু এখন আর ছাত্র সংগঠক না। আমি ডাক্তারি পাশ করেছি 2009 সালে, এরপরে আমার 12-13 বছর কর্মজীবন চলে গেছে। সো এখানে সিভিল সোসাইটির আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, অনেক বড় একটা তরুণদের পোর্শন কিন্তু ছাত্রদের সাথেও যুক্ত হয়েছে। এবার আমি আপনার প্রশ্নে আসি যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল অবশ্যই হচ্ছে এই যে আমাদের যে রাজনৈতিক যে টানাপোড়েন বা আমাদের ময়দানে সংস্কার নির্বাচন নিয়ে যে বিভিন্ন আলোচনা চলছে, এর মাঝে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকেই কিন্তু আমি দেখছি যে এই তাদের এই মিছিল, তাদের যে এই সাহস, এটা নিয়ে তাদের জনসম্মুখে আসার যে সাহস, এটা নিয়ে কিন্তু সবাইকে ভাবাচ্ছে। এবং আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ প্রশ্নে যে কয়টা মৌলিক বিষয় ঐক্যমত্য হতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ। কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগ এটা কিন্তু পরিষ্কার যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা কোনো ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক কাজকর্ম করতে পারবে না, তাদের নিবন্ধন স্থগিত করতে হবে, তারা আওয়ামী লীগ নামে আর কোনো রাজনীতি করতে পারবে না। এই প্রশ্নে এই ইয়াতে কিন্তু সবার একদম এক কাতারে দাঁড়ানো উচিত। কারণ এরপরে কি হবে পরের স্টেকহোল্ডারদের মধ্যে, কারণ আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে এক প্রশ্নে রাজনৈতিক দলগুলো এক কাতারে দাঁড়াতে পারবে কি? পারছে তো। একবার হাসিনা বলছে না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করছে না, জামাত, বিএনপি, ছাত্র সব ওখানে ঘেরাও করছে না। ফেসিবাদের বিরুদ্ধে সবাই এক আছে, এখনো এক আছে। তা আমি যেটা বলছি যে শোনেন, যেদিন এই নাগরিক পার্টি আপনার লঞ্চ করা হয় মানিক মেয়াবিনীতে, সেখানে কিন্তু একটা ভিডিও দেখানো হয়েছে। সেখানে 1947 সালকে হাইলাইট করা হয়েছে, 1971 সালকে ছোট্ট করে দেখানো হয়েছে, আর 2024 সাল, 71 সালকে কোনো মতো দেখানো হয়েছে। ওখান থেকেই শুরু হয়েছে যে 71 সাল এত গৌণ কী করে হয়। যেখানে বাংলাদেশ হয়েছে, আপনি সংবিধান সংস্কার করেন, যত খুশি সংস্কার করেন, সংবিধান ফেলে দিবেন, গণপরিষদ করবেন, তার মানে কি বাংলাদেশ নাই? গণপরিষদ কি হয়? নতুন একটা দেশের আবির্ভাব ঘটলে, সরকার নাই, দেশ নাই, দেশ একটা হলো, তখন আপনি গণপরিষদ করে সংবিধান তৈরি করবেন। কিন্তু গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা যেমনটি বলছে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো বড় কথা। গণঅভ্যুত্থানে কি ব্যর্থ হয়েছে? দেশ নাই হয়ে গেছে, দেশ নাই হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মধ্যে 71-এ যারা বাপও দেখে নাই, সেটা 24-এর সাথে কোনো তুলনা করা যাবে না। 71 ভয়ঙ্কর জিনিস ছিল। পাকিস্তানের বিরুদ্ধে আপনার যুদ্ধ করা হয়েছে, প্রত্যেকটা নারী, শিশু থেকে শুরু করে সবাই অনপরাধ ছিল। যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চলছে, এটার সাথে কোনো আন্দোলন তুলনা চলে না।
বাংলাদেশে। 24-এর পরে 71-24 সমকক্ষ কিনা এই বিতর্কটা আমরা কেন দেখছি? কারণ এটা ইচ্ছাকৃতভাবে তোলা হচ্ছে। কেন এর আগে যখন যে আওয়ামী লীগ সবসময় বলতো যে কেউ কিছু তাদের বিরুদ্ধে বললেই রাজাকার, হ্যাঁ, কেউ মানে তাদের বিরুদ্ধে, মানে তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে দলীয়করণ করেছিল যে তাদেরকে কিছু বলা মানেই বলা হতো যে সে রাজাকার। এখন যখন আমরা সংবিধান পুনর্লিখন বা পরিবর্তনের কথা বলছি, যেটা ফ্যাসিস্ট যে সংবিধান তৈরি করে, 72-এর সংবিধানের বিরুদ্ধে বলা মানেই কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলা না। ওই একই ফ্রেমিং কিন্তু আমরা দেখছি, এবং এটা কিন্তু খুব ভালো কিছু নিয়ে আসে না। আরেকটা যেটা যে গণপরিষদ নির্বাচন, এটা কিন্তু যেসব পুরো বিশ্বে, এটা কিন্তু যেসব দেশে সংবিধান নতুনভাবে প্রণয়ন হয়েছে, এটা একটা সর্বসম্মত স্বীকৃত যে এই গণপরিষদ নির্বাচনই কিন্তু একটা সংবিধান প্রণয়ন করে, আইনসভা না। আইনসভা তার অধীনে কাজ করে, এবং এই ব্যাপারটাকে কিন্তু একটা আমাদের অনেক রাজনৈতিক বোদ্ধা এবং নিউ এজের নুরুল কবির সাহেবও বলেছেন যে এটা একটা রাজনৈতিক জ্ঞানের অভাব এবং ধারণাগত স্বচ্ছতার একটা অভাব, যে এই ব্যাপারটা যে সংবিধানের, এটা বললেই তারা বলে যে সংবিধানের অধীনে তো শপথ নিয়েছে, এটা কিন্তু তখন নিতে বাধ্য করা হয়েছিল। এবং হাইকোর্টের কিন্তু 106-এ বলা আছে যে জনগণের অভিপ্রায়, জনগণের ইচ্ছাই কিন্তু প্রতিফলিত হবে, জনগণই সার্বভৌম। সো এই গণ অভ্যুত্থান কিন্তু সংবিধানের বিপরীতে দাঁড়িয়ে একটা অবস্থান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। জ্ঞানের অভাবেই কি সংবিধান কেন্দ্রিক এই বিতর্ক দেখছে কিনা আমরা? যারা এই কথা বললে তাদের জ্ঞানের অভাব। গণপরিষদ শুধুমাত্র সংবিধান পাশ করে, তারপরে সংসদ দেশ পরিচালনা হয় সংসদের মাধ্যমে। যারা এটা জানে না তারাই অজ্ঞ, এটা কোনো কথা না। সংসদ, গণপরিষদের অধীনে সংসদ, এটা কে বলবে? পৃথিবীর কোথায় হয়েছে এটা? গণপরিষদ থাকে, তার অধীনে সংসদ চলে, সংসদ চলে। আপনি বলতে পারেন যে সংবিধান ছাড়াও দেশ চলে, এটা ব্রিটেন তার উদাহরণ, যেটা গণতন্ত্রের সূতিকাঘাত, যেটাকে উদাহরণ দেওয়া হয়। হ্যাঁ, এবং গণতন্ত্রের চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, তারই গণতন্ত্রের ডেফিনেশন, তারটাই বাংলাদেশে না পৃথিবীতে সবচাইতে সমাদৃত। তো সুতরাং সেখানে তো রাজতন্ত্র আছে, কিন্তু তারা তো ব্যালেন্স করে চলছে। আমরা পারি না কেন? 54 বছর দেশ স্বাধীন হলো, রাজনীতিতে অনেক সূচক হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছে। ধরেন এই যে নির্বাচন বলছে জুন, আমি বলবো যে এটা মাথায় কিছু আছে? বাংলাদেশের আবহাওয়া দেখবে না? আপনার ফেব্রুয়ারির পরে ঝড় আসবে, বৃষ্টি আসবে, এসএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে, সবকিছু, রমজান আসবে, ঈদ আসবে, কোরবানির ঈদ আসবে, নির্বাচন করবেন কেমনে? তার মানেই আবার সাথে সাথে কিছু কোরাস গায়। আপনি আজীবন থাকেন ডক্টর ইউনূস সাহেব, 5 বছর থাকেন, কায়দা করে কয় জনগণ বলে। জনগণ কি বলে? বিভিন্ন ছোটখাটো সার্ভে হচ্ছে, তো দেখা যাচ্ছে তো। সুতরাং আমি বলছি যে এগুলো হচ্ছে রীতিমতো ভাবে একটা কনফিউশন ব্যক্ত করেছিল ডক্টর ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা তার সারা জীবন রয়ে যাবে। আচ্ছা, এখানে জ্ঞান প্রসঙ্গে যখন এসেছে, যে এরকম নেপালও কিছুদিন আগে হয়েছে, যখনই গণতান্ত্রিক, আমরা যেরকম স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, আমরা যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, গণপরিষদ, একটা নির্বাচিত গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করবে, ওই সংবিধানের অধীনে আইনসভা পরিচালিত হবে। এটাই হচ্ছে একদম স্টাবলিশ একটা পথ, এমন এবং হচ্ছে এটাই আমরা বলছি। তো আর যে সার্জিসের যে বক্তব্য, সেটা একদম আমরা এর আগেও বেশ গত 3-4 সপ্তাহ বিভিন্ন জায়গায় আমরা এটা বলেছি, যে এটা তার, ও নিজেও এটা ব্যাখ্যা করেছে যে এটা একটা স্বতঃস্ফূর্ত আবেগের কারণে উনি এই কথাটা বলেছে, এবং এটা কিন্তু একটা সরকারকে না, ডক্টর ইউনূসকে ব্যক্তিকে কেন্দ্র করে। কি আসলে রাজনৈতিক অঙ্গনে অনাস্থা তৈরি করে কিনা? এটা যদি অনাস্থা তৈরি, হ্যাঁ, যদি অনাস্থা তৈরি করে, আমরা তো আছি ব্যাখ্যা দেওয়ার জন্য এবং আস্থায় ফিরানোর জন্য, যে এটা একটা স্বতঃস্ফূর্ত আবেগ। কেন? কারণ 15 বছর একটা জাহিলিয়াতির পরে যখন বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক বিবৃতি কি এসেছে? একেবারেই না। আসলে তো আপনারাই সবার আগে জানতেন, আপনারা গণমাধ্যমের অংশ, তাহলে ব্যাখ্যা দেওয়ার সুযোগটা কোথায় থাকছে? এই যে আমরা গণমাধ্যমের সাথে কথা বলছি, আমাদেরকে জিজ্ঞাসা করছি, নিশ্চয়ই আপনি নিজে থেকে ব্যাখ্যা করতেন কেন? আমরা তো, আপনি ছাড়াও তো আমাদেরকে আরো অনেকে প্রশ্ন করেছেন। একজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।